সবাই মনোযোগী হন। আমরা 5 নম্বর অঙ্ক করব এবং এই 5 নম্বর অঙ্কটা সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক এই অধ্যায়ের মধ্যে। দেখেন, অঙ্কটা খুবই ছোট একটা অঙ্ক, বাট অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট এবং মানে জটিল কিছু না, যদি মনোযোগী হতে পারি, এবং কিছু কথা একটু আমাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তো কি আছে একবার পড়ে নি, সবাই মনোযোগ দিবেন। বলছে দ্য ফলোয়িং পার্সেস, দেখেন আমি এখানে কালার করছি, দ্য ফলোয়িং কি পার্সেস ওয়ার বাই এ বিজনেস হাউস হ্যাভিং 3 ডিপার্টমেন্ট। একটা বিজনেস হাউস যার পার্সেস গুলো নিচে দেওয়া আছে এবং তার কয়টা ডিপার্টমেন্ট আছে? 3টা ডিপার্টমেন্ট তিনটা আছে। ডিপার্টমেন্ট। তাহলে ডিপার্টমেন্ট এ এর পার্সেস আছে 1000 ইউনিট, ডিপার্টমেন্ট বি এর পার্সেস 2000 ইউনিট, ডিপার্টমেন্ট সি এর পার্সেস আছে 2400 ইউনিট। 2400 ইউনিট। তার মানে 3টা ডিপার্টমেন্টেরই পার্সেসের ইউনিট দেওয়া আছে, তাই তো? জি ভাই। ওকে। পাশে বলছে অ্যাট এ টোটাল কস্ট 1 লক্ষ টাকা, মানে 3জন মিলে এই 1 লাখ টাকা দিয়ে এই এতগুলো পণ্য কিনছে। কতগুলো পণ্য হয় একটু যোগ করে বলবেন? 3 আর 2 পাঁচ আচ্ছা, হাজার পাঁচ চারশো হাজার ইউনিট চারশো 3জন মিলে মোট 5400 ইউনিট কিনছে 1 লাখ টাকা দিয়ে। এতটুকু কি বুঝতে পারছেন? জি ভাই। ওকে। এরপরে বলছে ইনভেন্টরি অন 1 জানুয়ারি, তার মানে ওপেনিং ইনভেন্টরি আমরা বুঝতে পারতেছি। 3টা ডিপার্টমেন্টের দেওয়া আছে, ডিপার্টমেন্ট এতে 120, বিতে 80, সিতে 152। 52 ইউনিট। এরপরে বলছে দ্য সেলস ওয়ার, সেলস দেওয়া আছে দেখেন, ডিপার্টমেন্ট এতে 1020 ইউনিট অ্যাট দ্য রেট অফ 20 টাকা করে। কয় টাকা করে? 20 টাকা করে। ডিপার্টমেন্ট বিতে দেওয়া আছে 1920 ইউনিট, 22.50 টাকা করে। ডিপার্টমেন্ট সিতে 2496 ইউনিট, 25 টাকা করে। প্রবলেমটা কোন জায়গায়? এই জায়গাটায় সেলসের জন্য কি বলা আছে, প্রত্যেক ডিপার্টমেন্ট কত টাকা করে বিক্রি করছে সেটা বলে দেওয়া আছে, তাই তো? হ্যাঁ। এবং 3জনেরই বিক্রয়ের রেট কিন্তু আলাদা আলাদা। এ বিক্রি করছে 20 টাকা করে, বি বিক্রি করছে 22.5 টাকা করে, সি বিক্রি করছে 25 টাকা করে, তাই তো? জি ভাই, আলাদা আলাদা। রাইট। এবার এখানে বলতেছিল যে এই প্রথমেই যে লাইনটা পারচেস করছিল, বলছিল 3জন মিলে 5400 ইউনিট পারচেস করছিল 1 লাখ টাকা দিয়ে। এখন আমি যদি প্রশ্ন করি, তাহলে 3জন মিলে 1 লাখ টাকা দিয়ে কিনছে, কত টাকা করে জি ভাই। কিনছে এটা কি বলা আছে? মানে এই রেটটা কত, রেটটা কি বলা আছে? মানে না, ক্রয় বলা মূল্যের নেই। যে রেট, এখানে যেমন বিক্রয় মূল্য রেট 3জনের 3টা ছিল 20 টাকা, 22.5 টাকা, 25.5 টাকা, কিন্তু এই পার্সেসের ক্ষেত্রে কোন ডিপার্টমেন্ট কত টাকা করে পণ্য কিনছে, মানে রেটটা কত, সেটা কি দেওয়া আছে? না, দেওয়া নেই। রাইট, দেওয়া নাই। কিন্তু এটা বলা আছে 3জন মিলে 1 লাখ টাকা দিয়ে কিনছে, এটা বলা আছে। এখন হ্যাঁ। 3জনের কিন্তু বিক্রয় মূল্যের রেট ভিন্ন, এটা মাথায় রাখতে হবে। এখন 3জনের ক্রয় মূল্য কি রেট একই হবে না ভিন্ন হবে, সেটা অঙ্কের বাকি তথ্যের উপর নির্ভর করবে। যাই আমি সামনে। দ্য রেট অফ গ্রস প্রফিট ইজ সেম ইন কেস অফ ইচ অফ দ্য ডিপার্টমেন্ট, প্রত্যেক ডিপার্টমেন্টের গ্রস প্রফিটের রেটটা সেম হবে। প্রত্যেক ডিপার্টমেন্টের গ্রস প্রফিটের রেটটা কি হবে? সেম হবে। তার মানে আমরা যদি ধরি যে এখানে 5400 ইউনিট কিনেছিল 1 লাখ টাকা দিয়ে, তাহলে 1 লাখ টাকাকে যদি আমি 5400 দ্বারা ভাগ করি, তাহলে একটা রেট আমরা পাই না? জি ভাই, পাই। পাই, মনে করো 20 টাকা করে বা 18 টাকা করে পাই, একটা রেট আমি পাইলাম। তাহলে প্রত্যেকের ক্রয় মূল্য রেট কি সেম হয়ে গেল না তখন? হ্যাঁ, সেম হবে। রাইট। যদি মনে করেন সেম হয়, সবাই তো বিক্রি করছে ভিন্ন ভিন্ন রেটে না একই রেটে? ভিন্ন ভিন্ন রেটে। তাহলে সবাই ক্রয় করলো একই রেটে আর বিক্রয় করলো ভিন্ন ভিন্ন রেটে, তাহলে কি গ্রস প্রফিটের রেটটা কি সেম হতে পারে? না, আলাদা হবে। কিন্তু এরা বলে দিছে যে ওদের গ্রস প্রফিটের রেটটা হবে সেম। তার মানে সবাই বিক্রি যেমন করছে ভিন্ন ভিন্ন রেটে, ক্রয়ও করছে ভিন্ন ভিন্ন রেটে। আমি কি বোঝাতে পারছি কথাটা? জি ভাই। তার মানে এখানে ডিপার্টমেন্ট এ কত টাকা করে কিনছে সেই রেটটা নাই, ডিপার্টমেন্ট বি কত করে কিনছে সেই রেটটা নাই, ডিপার্টমেন্ট সি কত করে কিনছে সেই রেটটা নাই, কিন্তু 3জন মিলে মোট কত টাকা দিয়ে কিনছে এই কথাটা বলা আছে, এই অ্যামাউন্টটা দেওয়া আছে।
আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেই বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি ভাই। তাহলে আমার এই জায়গায় অঙ্কে নাই কি? অঙ্কে নাই হলো প্রত্যেকের ক্রয় মূল্যের যে রেট সেটা নাই। ঠিক আছে? হ্যাঁ। এবং ওটা কি কাজে লাগবে সেটা আরো যাব আমরা সামনে। এখন দেখেন বলছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্ট। কি রিকোয়ারমেন্ট বলছে বলেন তো? শুধুমাত্র ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টে ট্রেডিং অ্যাকাউন্ট মানে ক্রয় বিক্রয় হিসাব কি করতে বলছে? ক্রয় ক্রয় বিক্রয় বিক্রয় হিসাব। হিসাব। আমার এখানে কিন্তু পিএল অ্যাকাউন্ট মানে লাভ লোকসান হিসাব করতে বলেনি, মানে শুধুমাত্র ক্রয় বিক্রয় হিসাব করব। আর নিচের একটা লাইন হুম, বলছে কি, শো দ্য রিলেভেন্ট ওয়ার্কিং ইন সাপোর্ট ইউর অ্যান্সার। তোমার এই ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্ট করার জন্য যদি কোনো প্রাসঙ্গিক কোনো ওয়ার্কিং প্রয়োজন হয় সেটা করতে তাহলে হবে। করবা। ঠিক আছে? এবং সেটা দেখাতে হবে, শো দ্য রিলেভেন্ট ওয়ার্কিং। সেই রিলেভেন্ট ওয়ার্কিং দেখাতে বলছে। ঠিক আছে? তাহলে জি ওয়ার্কিং ভাই। করে আমরা মনে মনে করে বা রাফে করে অ্যান্সার করলে হবে না, আমাদেরকে এটা দেখাইতে বলছে। তো আমরা আগে ছক কাটবো, এই যে ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্টের ছক কাটবো। বলেন ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্টের ছকটা কেমন হয়? এরকম হয় না? হ্যাঁ। এরকম হয়। হ্যাঁ। ডেবিট ক্রেডিট। দেখেন ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্টের ছকটা এরকম হয় না? জি ভাই। এই ক্ষেত্রে তো একটা টোটালও ব্যবহার করি। টোটাল ব্যবহার করব কি করব না গতদিন বলেছিলাম না? জি বলছিলাম? ভাই। বলো তো কি হ্যাঁ। বলছিলাম, বলো। যখন কোনো তথ্য একসাথে দেওয়া থাকবে, যে কয়েকটা ডিপার্টমেন্টের একটা খরচ একসাথে দেওয়া থাকবে, তখন টোটালের ঘর কাটতে হবে। রাইট, এক্স্যাক্টলি। তো এখানে কি কোনোটা ডিপার্টমেন্টের, দেখো তো কথা আমি আজ আগে বুঝাই, টোটালের ঘর কাটবো কি কাটবো না সেটা আমি পরে বোঝাচ্ছি। আবার বল, মানে তোমরাই বলতে পারবা, জাস্ট আমাকে আগে বোঝাইতে দাও। এই হলো এই একটা বিজনেস হাউস। এই বিজনেস হাউসে আমরা কি বের করবো তন্নি? ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্ট করব। তাহলে ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্ট করার জন্য, ট্রেডিং অ্যাকাউন্ট মানে ক্রয় বিক্রয় হিসাব, আর আমরা ক্রয় বিক্রয় হিসাবের সূত্র এটা সবাই মুখস্থ করছি, যে বাম পাশে বসে ওপেনিং ইনভেন্টরি আর পার্সেস, আর ডান দিকে বসে সেলস আর ক্লোজিং, এটা ফিক্সড। আর বাম পাশে ডিরেক্ট এক্সপেন্স গুলো বসে যদি অঙ্কে থাকে, তারপরে যে ট্রান্সফারটার গুলো থাকে যদি অঙ্কে থাকে তাহলে বসবে। এরকম কি আমরা যে অঙ্কটা পড়েছি সেখানে দেখেন তো, এইখানে পার্সেস বলেছিল, এই যে পার্সেস, হ্যাঁ। তারপরে এই যে ওপেনিং ইনভেন্টরি, তারপরে এই জি সেলস, ভাই। এই তিনটা সেলস তথ্য আছে। আছে। এখানে কিন্তু ক্লোজিংও দেওয়া নেই, আছে? না, দেওয়া নেই। না নেই। আর ডিরেক্ট এক্সপেন্স তো দেওয়াই নাই, আছে কি? না। না। তাহলে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট করব, বাট আমাদের অবশ্যই অবশ্যই কয়টা তথ্য লাগবে মাস্ট? এই চারটা। ওপেনিং ইনভেন্টরি লাগবে, পারচেজ লাগবে, সেলস লাগবে, আর কি লাগবে? ক্লোজিং ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং। ইনভেন্টরি লাগবে। ওকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি এই চারটা লাগে তো এখানে আমি কি বসাবো বলেন তো? ওপেনিং ইনভেন্টরি যে বসাবো এখানে কি টাকা বসাবো না ইউনিট বসাবো? টাকা বসাবো। প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা নামের পাশে আমি টাকা বসাবো। আমি কি কথাটা বোঝাতে পারছি? জি ভাই। হ্যাঁ। কেন টাকা বসাবো? তার কারণ হলো আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট করা মানে গ্রস প্রফিট বের করতে হবে, তো গ্রস প্রফিট তো আর ইউনিটে বের হয় না, গ্রস প্রফিট টাকাতে বের হবে। ঠিক আছে? হ্যাঁ। তাই টাকায় বের করতে গেলে আমরা সকল তথ্যগুলো টাকায় বসাবো। তো আমরা সামনে আগাই। যদি টাকায় বের করতে হয় তার মানে এই অঙ্কে আমার এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই যে ডিপার্টমেন্ট এ ক্রয় করছে 1000 ইউনিট, ডিপার্টমেন্ট বি 2000, ডিপার্টমেন্ট সি 2400, তারপরে ওপেনিং ইনভেন্টরি, তারপরে এই যে সেলস, প্রত্যেকের টাকা বের করতে হবে। তো টাকা বের করার সূত্র কি? টাকা বের করার সূত্র হচ্ছে এইটা, এখানে তাকান। সূত্রটা কি? ওপেনিং ওপেনিং। ইনভেন্টরির টাকা যদি আমি বের করতে চাই তাহলে ওপেনিং এর ইউনিট গুণ কস্ট পার ইউনিট, গুণ কি? যদি আমি ক্লোজিং এর টাকা বের করতে যাই তাহলে ক্লোজিং এর ইউনিট গুণ কস্ট পার ইউনিট। যদি আমি পার্সেসের টাকা বের করতে যাই তাহলে পার্সেসের ইউনিট গুণ কস্ট পার ইউনিট। যদি আমি সেলসের টাকা বের করতে যাই তাহলে সেলস পার ইউনিট, সেলস ইউনিট গুণ সেলস পার ইউনিট। তাহলে চেঞ্জটা কোথায় বলেন? শুধু সেলস এর ক্ষেত্রে চেঞ্জ। শুধুমাত্র সেলসের ক্ষেত্রেই
সেলস পার ইউনিট দ্বারা গুণ হবে, আর বাকি তিনটাকে গুণ দিতে হবে কি দ্বারা? কস্ট পার কষ্ট ইউনিট দ্বারা। আমি কি এই বিষয়টা সবাইকে বোঝাতে পারছি? এখানে 10 জন আছেন, সবাই একটু রেসপন্স করবেন এই জায়গাটায়, যে আমি যে 4 জনের টাকা বের করব, এই 4 জনের টাকা বের করতে গেলে আমরা প্রত্যেকের ইউনিটগুলো অঙ্কে দেওয়া পাচ্ছি। তো প্রত্যেকের ইউনিটকে আমি টাকায় রূপান্তর করতে গেলে তাদের একটা রেট দ্বারা গুণ করতে হবে। তাহলে সেলসের ইউনিটকে সেলস পার ইউনিট যেটা দেওয়া ছিল, এই যে 20 টাকা, 25 টাকা, 22 টাকা 50 পয়সা, এটা দ্বারা গুণ দিতে হবে। আর পার্সেস, ক্লোজিং আর ওপেনিং এদের টাকা বের করতে গেলে কস্ট পার ইউনিট দ্বারা গুণ দিতে হবে। তাই তো? হ্যাঁ, সবাই বুঝছেন তাই তো? ঠিক আছে। ওকে, এখন আমাদের অঙ্কে তাহলে মিসিং কয়টা? প্রথম মিসিং হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি অঙ্কে দেওয়া ছিল না। তো আমি গতদিন অঙ্ক করানোর সময় এই ক্লোজিং ইনভেন্টরির সূত্রটা পড়াইছিলাম। ক্লোজিং ইনভেন্টরি বের করার সূত্র ছিল দুইটা, একটা ছিল ইউনিট বের করার সূত্র, আর একটা ছিল টাকা বের করার সূত্র। তো আজকে যেহেতু আমাদের ইউনিট বের করতে হবে, সব তো ইউনিট আছে নাকি টাকা আছে? ইউনিট দেওয়া আছে। তাহলে ইউনিটের সূত্র কি? ওপেনিং যোগ পার্সেস লেস সেলস, ওপেনিং যোগ পার্সেস লেস, সেলস। মানে এই ইউনিটগুলো, ওপেনিং এর ইউনিট যোগ পার্সেস এর ইউনিট লেস সেলস এর ইউনিট, এইটুকু ক্যালকুলেশন করলে আমরা ক্লোজিং এর ইউনিট পেয়ে যাব। তাহলে ওপেনিং এর ইউনিট আমার অঙ্কে আসে না? আবার হ্যাঁ, পার্সেস আছে। ইউনিটও আছে, আবার সেলস এর ইউনিটও আছে। তাহলে যোগ বিয়োগ করলে আমি তো ক্লোজিং পেয়ে যাচ্ছি, যাচ্ছে কি না? পাচ্ছি। ওকে, তাহলে আমরা সেটা পাবো। এখন আমরা যে মনে করেন পেয়ে গেছি, আমরা যদি আমরা পেয়ে যাই, আমরা সেটা একটু দেখাই আসি, জাস্ট দেখাই আসি সেই ওয়ার্কিংটা, এবং ওয়ার্কিংটা আমরা পরে করব, বাট এখন দেখাই। ভাই এই যে, ক্লোজিং ইনভেন্টরি ওইটা আবার একটু বলেন। সেটাই বলতেছি। এই যে ওয়ার্কিং 6 নামে একটা লেখা আছে, ক্যালকুলেশন অফ ক্লোজিং ইনভেন্টরি, ব্র্যাকেটে কি লিখছি? ইউনিট। ইউনিট। তাহলে উই নো ক্লোজিং ইনভেন্টরির সূত্র হচ্ছে ওপেনিং যোগ পারচেজ লেস সেলস, তাই তো? হ্যাঁ। এই সূত্র আমরা গতদিন শিখে আসছি। তাহলে আমি এখানে মান বসাবো, প্রথমে ডিপার্টমেন্ট এর এর মান বসাবো। আচ্ছা বলেন, ডিপার্টমেন্ট এতে আমার ওপেনিং ছিল কত? 120, পার্সেস ছিল 1000, সেলস ছিল 1020 ইউনিট। আমি একটু দেখে আসি উপরে, 120, 1000 আর 1020, 1020 দেখেন, এই হলো ওপেনিং 120, আর এই হলো পার্সেস 1000, লেস ক্লোজিং 1020। আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ। বুঝতে না পারলে কোশ্চেন করবেন সঙ্গে সঙ্গে, যে ভাই এখানটায় বুঝি নাই আমি। তাহলে আমি এই জায়গাটায় ওয়ার্কিং 6টা পরে তো আরেকবার বলবো, কিন্তু বেসিক্যালি এখন কেন বলতেছি, যেটা বের করা হয়ে গেছে এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে ওয়ার্কিং 6, ক্যালকুলেশন অফ ক্লোজিং ইনভেন্টরি, ব্র্যাকেটে ইউনিট, সেটা আমরা সূত্র আকারে লিখলাম, এবং ডিপার্টমেন্ট এ, তারপরে ডিপার্টমেন্ট বি, তারপরে ডিপার্টমেন্ট সি, সি। 3 জনের আমি ওপেনিং এর সঙ্গে পার্সেস যোগ করে ক্লোজিং মাইনাস করলাম, সেলস মাইনাস করলাম। তাহলে এক একজনের ওপেনিং এক এক রকম, এক একজনের পার্সেস এক এক রকম, এক একজনের সেলস এক এক রকম, সবই কিন্তু ভিন্ন ভিন্ন, ঠিক আছে? তাই ওপেন ডিপার্টমেন্ট এতে বেরোয়েছে ক্লোজিং কত ইউনিট? 100। 1000 ইউনিট। কত ইউনিট? 1000 ইউনিট, 100 ইউনিট। ওই সরি 100 ইউনিট। আর ডিপার্টমেন্ট বিতে 160 ইউনিট। 160 ইউনিট, আর ডিপার্টমেন্ট সিতে 56 ইউনিট। 56 ইউনিট। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? হ্যাঁ। এখন আমরা যেহেতু এইটা করে ফেলছি, যে ক্লোজিংটা বের করে ফেলছি, তাহলে আমি এবার বেসিক অঙ্কে ফিরে যাব। বেসিক অঙ্কটা কি ছিল? যে আমার 4 জনের টাকা বের করতে হবে। তাহলে 4 জনের টাকা বের করতে গেলে ওপেনিং, ক্লোজিং আর পার্সেস এদেরকে গুণ করব কস্ট পার ইউনিট দ্বারা, আর সেলসকে গুণ করব সেলস পার ইউনিট দ্বারা। আমাকে আপনারা বলেন, কোনটা আমার অঙ্কে দেওয়া আছে? আমি কোনটা সহজে বের করতে পারবো? বলেন। সেলস পার ইউনিট দেওয়া আছে। রাইট, এই অঙ্কে আমার সেলসের ইউনিট দেওয়া ছিল এবং সেলস পার ইউনিটও দেওয়া ছিল, ছিল না? জি হ্যাঁ, ভাই। ছিল। তাহলে এগুলো গুণ দিলেই তো আমি সেলসের টাকা পেয়ে গেলাম, তাই কি না? হ্যাঁ। হ্যাঁ। কিন্তু আমার ওপেনিং এর ইউনিট আছে, ক্লোজিং এর ইউনিট আছে, পার্চেজের ইউনিট আছে, বাট কস্ট পার ইউনিট নাই। তাই জন্য এটা আমি সহজে বের করতে পারবো না। তাহলে এটার জন্য আরেকটু আমার কাজ আছে। তাহলে যেটা সহজে বের করতে পারবো সেটা আগে বের করব। তাহলে ওয়ার্কিং 1-এ আমরা কিসের মূল্য বের করব?
সেলসের টাকা বের সেলস করব। সেলস তাহলে এবার শুরু হলো কিন্তু অঙ্ক। এটা হলো অঙ্ক সলিউশন। এখান থেকে শুরু, এর আগে যার সবই আপনাদের বোঝানোর জন্য আমি সবই বোঝাবো। সলিউশন, ওয়ার্কিং অন ক্যালকুলেশন অফ সেলস প্রাইস। তাহলে সেলস প্রাইস বের করবো, বলেন সেলস প্রাইস বের করতে গেলে একটু আগে বললাম ডিপার্টমেন্ট এতে যে সেলসের ইউনিট ছিল তাকে সেলস পার ইউনিট দ্বারা গুণ করতে হবে, তাই তো? তাহলে জি ভাই। ডিপার্টমেন্ট এতে 1020 ইউনিট, এখানে এখানে দেখে আসেন 1020 ইউনিট 20 টাকা করে। ডিপার্টমেন্ট বিতে হুম, 1920 ইউনিট 22 টাকা 120 50 পয়সা করে। ইউনিট 22 টাকা আর 50 পয়সা করে। 2496 ইউনিট 25 টাকা করে, এগুলো গুণ দিতে হবে। তাহলে আমি সেইটা করলাম 1 নম্বর ওয়ার্কিং এ। এই যে 1 নম্বর ওয়ার্কিং, এই কাজটা করলে জি ভাই। ডিপার্টমেন্ট এতে 20,400, ডিপার্টমেন্ট সেলস এর বিতে মানগুলো পাবো। হ্যাঁ 23,200, আর ডিপার্টমেন্ট সিতে 62,400। বলেন সেলসের টাকা বের করা কি বুঝছেন আপনারা? হ্যাঁ ভাই, জি ভাই বুঝছি। বুঝছি। তাহলে সেলসের টাকা আমি ওই ছকে বসাই দিয়ে আসি, ট্রেডিং অ্যাকাউন্টের ছকে নাকি হ্যাঁ। বসালাম। তাহলে ট্রেডিং অ্যাকাউন্টের ছক আছে এই, তাহলে এই হলো সেলস। এখানে সেলসের যে টাকা সেটা বসাই দিই 20,400। আর কি ছিল? 43,200। আর এটা কি ছিল? 62,400। 62,400। সবাই কি বুঝছেন? জি ভাই। জি ভাই। তাহলে এখন আমার আর তিনজনের টাকা বসাইতে হবে, কিন্তু তিনজনেরই সমস্যা কোন জায়গায়? কস্ট পার ইউনিট তিনজনেরই বের টাকা করতে বের হবে। করতে গেলে আগে কস্ট পার ইউনিট লাগবে, এই কস্ট পার ইউনিটটা আমাকে বের করতে হবে। আমি এখন যতটুক বুঝাবো কস্ট পার ইউনিটের জন্যই বুঝাবো, এটাই আমার মেইন জায়গা। কারণ এইটুক বের না করতে পারলে তুমি অঙ্ক যেতে পারো না। এতক্ষণ যা বুঝালাম, এতক্ষণ যা বললাম সবই কিন্তু সহজ জিনিস ছিল। আমার অঙ্কে মান আছে, সরাসরি কাজ শেষ। কিন্তু কস্ট পার ইউনিট বের করার যদি সিস্টেমটা আমি করতে না পারি, তাহলে বাকি তিনজনের টাকা বের করতে পারবো না, আর পুরো অঙ্কই আমি করতে পারবো না। তাহলে আগে আমার কস্ট পার ইউনিট বের করতে হবে। তাই জন্য প্রথম থেকে একটু খেয়াল করবেন। আচ্ছা বলেন তো, সেলস, সেলসের সূত্র কি বলেন? এই যে আমি লিখছি সেলস সমান কস্ট প্লাস প্রফিট। কস্ট প্লাস প্রফিট। মানে কস্টের সঙ্গে যদি আমি প্রফিট যোগ করি তাহলে আমি সেলসের টাকা পেয়ে যাব। এটা সবাই জানি কি জানি না? জি ভাই। এখন যদি আমি এই সূত্রটাকে একটু মডিফাই করে লিখতে চাই, মনে করো আমি মডিফাই কি করব, আমি মডিফাই যদি করি এইভাবে যে আমি লিখলাম সেলস, কি লিখলাম? সেলস মাইনাস প্রফিট। সেলস সেলস মাইনাস প্রফিট কি লিখলাম? প্রফিট। আচ্ছা তাহলে আমি প্রফিট কি পাবো? প্রফিট কস্ট পাবো। কস্ট কস্ট পাবো। পাবো। সেলস থেকে প্রফিট মাইনাস করলে কস্ট পাবো, মানে এই সূত্রটাকেই তো মডিফাই করলাম নাকি? হ্যাঁ। হ্যাঁ। বিষয়টা বুঝছেন নাকি না? জি ভাই বুঝছি। আবার যদি হ্যাঁ ভাই, এটাকে আমি বুঝছি। মডিফাই করে উল্টো করে লিখি, মানে কস্টটা আমি আগে লিখবো। মনে করো আমি যেহেতু অঙ্কে আমি কস্ট বের করব, তাহলে প্রথমে লিখলাম কস্ট। প্রথমে কি লিখলাম? কস্ট ইকুয়াল টু, কস্ট ইকুয়াল টু কি? সেলস মাইনাস প্রফিট। সেলস মাইনাস প্রফিট। এই তো সেলস মাইনাস প্রফিট। সবাই তো বুঝে গেছেন নাকি? জি এখন ভাই। হ্যাঁ। এখন বিষয়টা কি, আমার এই অঙ্কে আমি এখন চাচ্ছি কি কস্ট পার ইউনিট বের করতে চাচ্ছি নাকি কস্টের টাকা বের করতে চাচ্ছি বলেন? কস্ট পার কস্ট ইউনিট পার বের করতে ইউনিট। হবে। কস্ট পার ইউনিট বের করতে যাচ্ছি। তাহলে কস্ট পার ইউনিট বের করতে গেলে প্রত্যেকটার সঙ্গে পার ইউনিট লাগিয়ে দেবো, মানে কস্টের সঙ্গে পার ইউনিট ইকুয়াল টু সেলসের সঙ্গে পার ইউনিট ইকুয়াল টু প্রফিটের সঙ্গে পার ইউনিট। দেখেন তো আমি ঠিক এই লাইনে তাই লিখলাম কিনা? এই যে কস্ট পার ইউনিট সমান সমান সেলস কস্ট, পার ইউনিট মাইনাস প্রফিট পার ইউনিট। কস্ট পার ইউনিট সমান সমান দেখেন সেলস পার ইউনিট মাইনাস প্রফিট পার ইউনিট লিখলাম নাকি না? হ্যাঁ। না বুঝলে জিজ্ঞাসা করবেন। তাহলে এই যে কস্ট ইকুয়াল টু সেলস মাইনাস প্রফিট, এটা থেকেই আমি শুধু প্রত্যেকটার পাশে পার ইউনিট কথা লাগিয়েছি, আর কোনো চেঞ্জ নাই। এখন আপনারা বলেন আমার অঙ্কে সেলস পার ইউনিট ছিল না ছিল না? ছিল। ছিল। আমি ছিল। শুধুমাত্র ডিপার্টমেন্ট এর জন্য বলি। বলেন তো ডিপার্টমেন্ট এতে সেলস পার ইউনিট কত ছিল? 20 টাকা ছিল। 20 টাকা করেছিল। ডিপার্টমেন্ট এতে ছিল 20 টাকা। দেখেন আমি লিখলাম ডিপার্টমেন্ট এ সমান সমান সেলস পার ইউনিট এই 20 টাকা লিখছি। হ্যাঁ। হুম। এখান থেকে মাইনাস করব প্রফিট। তাহলে প্রফিটটা ওই 20 টাকার উপর, কোন 20 টাকার উপরে? এই যে 20 টাকা ছিল, এই 20 টাকার উপরে একটা রেট কাটছি। কত পার্সেন্ট কাটছি? 20%। 20%। 20% কাটছে।
আচ্ছা 20% পাইলাম কই, অঙ্কে কি দেওয়া ছিল? না, ছিল না। সবাই এই জায়গাটা মনোযোগ দিবেন, যদি এটা বোঝেন তাহলে অঙ্ক শেষ, মানে এই পুরো অঙ্কটা আপনি বুঝে যাবেন সহজেই। 20% অঙ্কে বলা ছিল না, আমি 20% কাটছি, সেটা আমি পরে বলতেছি। তাহলে কি দাঁড়ায় বলেন তো, 20 থেকে 6 বাদ দিলে মানে 6 হয় না 3 হয় বলেন? 6 হয় নাকি 4 হয়? তুমি 20 বলো। টাকার ভাইয়া উপরে 4 20% হবে, 4 হয়। 20-10% তাহলে 2 এখানে আর 20% 4। তাহলে 16 থাকে না? হ্যাঁ, ওকে, আমি ডিপার্টমেন্ট বি তে যাব। ডিপার্টমেন্ট বি সমান সমান 22 টাকা 50 পয়সা মাইনাস 22 টাকা 50 পয়সা গুণ 20%। এখানেও আমি 20% দিলাম, তাহলে থাকে কত? 22 টাকা 50 পয়সা মাইনাস 4 টাকা 50 পয়সা, তাই তো? ইকুয়াল টু থাকে কত? 18 টাকা। কত থাকে? 18 টাকা। 18। এবার ডিপার্টমেন্ট সি তে দেখেন, 25 টাকা মাইনাস 25 টাকা গুণ 20% ইকুয়াল টু থাকে হচ্ছে 25 মাইনাস 5 ইকুয়াল টু থাকে হচ্ছে 20 টাকা। বলেন তো এটুক কি বুঝছেন না বোঝেন নাই? জি ভাই, বুঝছি। কিন্তু আমি বলবো আপনি এক জায়গায় বোঝেন নাই, সেই জায়গাটা হচ্ছে এই 20%, এটা বোঝেন নাই। কোনটা বোঝেন নাই? 20%। 20%। এখন আমার হচ্ছে দায়িত্ব হচ্ছে ওই 20%টা বোঝানো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, অঙ্ক পড়ার সময় খেয়াল করছিলেন কিনা যে অঙ্কে বলেছিল যে প্রফিট প্রত্যেকটা সবার সমান ডিপার্টমেন্টের হবে। গ্রস প্রফিটের রেটটা সেম, এটা বলেছিল? হ্যাঁ হ্যাঁ, ছিল। বলেছিল। এই যে হলুদ কালার করা, দ্য রেট অফ গ্রস প্রফিট ইজ সেম ইন কেস অফ দ্য ইচ ডিপার্টমেন্ট। প্রত্যেক ডিপার্টমেন্টে গ্রস প্রফিটের রেট সেম, এই কথা বলেছিল না? হ্যাঁ জি ভাই, ছিল। তাহলে সেম, এই জন্য আমি কত ধরছি বলেন? 20 ধরছি। 20 ধরছি। আচ্ছা আমি 20 না ধরে 15 ধরতে পারতাম না? পারতাম। 15 যদি ধরতাম তাহলে এইখানে কি ফিগারটা চেঞ্জ হতো কিনা? হ্যাঁ, চেঞ্জ হতো। হয়ে যেত। রাইট, চেঞ্জ হয়ে যেত। আচ্ছা আমি 20 না ধরে 25 বা 30 বা 40 বা 50 অন্য কোনো পার্সেন্ট ধরতে পারতাম কিনা? পারতাম। এখন পরীক্ষার হলে 1000 স্টুডেন্ট আছে মনে করেন, এক এক হাজার একজনের স্টুডেন্ট জন্য। 1000 রকম পার্সেন্টেজ ধরলো, তাহলে কারোর সঙ্গে কারোর অঙ্ক মিললো? না। না। তাহলে এখানে এমন একটা মান ধরতে হবে যেটা সবাই ধরবে। মানে মনে করো তন্নি কমার্স কলেজে বসে পরীক্ষা দিচ্ছে, আর পার্থ মনে করো সাতক্ষীরায় বসে পরীক্ষা দিচ্ছে, কেউ তো কেউ জানে না একই সময় পরীক্ষা দিচ্ছে, কিন্তু তন্নিও 20% বসাবে, পার্থ 20% বসাবে, যে ঢাকায় বসে পরীক্ষা দিচ্ছে সেও 20% বসাবে। তাহলে এমন কিভাবে একটা সেটা মান আমরা বের করে নিয়ে আসবো, কি করব? বের করতে হবে? তার মানে এটা যে 20% হবে না 25% হবে না 30% হবে, ওইটা আমরা বের করে নিয়ে আসবো। এটা আমরা আমাদের মতো করে বসাতে পারবো না, জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য একটা পার্সেন্ট বসাইছি। তাহলে এই ইকুয়াল যে পার্সেন্টেজটা, এটা আমরা কি করব? বের বের। করব। তাহলে অঙ্কে দেখেন জটিলতার দিকে যাচ্ছে, কিন্তু যে কোন জায়গাটা আমরা কস্ট পার ইউনিট বের করতে প্রায় বের করে ফেলেছি, কিন্তু আমাদের বাদ সাধলোকে ওই রেটটা, মানে পার্সেন্টেজটা, প্রফিটের রেটটা। তাহলে প্রফিটের রেটটা আমরা একটু বের করে নিয়ে আসব। তাহলে এইটা হবে আমাদের ওয়ার্কিং টু। এটা হবে কি ওয়ার্কিং? আমরা ওয়ার্কিং করছিলাম সেলসের টাকা, আর ওয়ার্কিং টুতে হবে এই রেটের টাকা বের করা, ঠিক আছে? আমি ওয়ার্কিং টুতে যাব। এই দেখেন ক্যালকুলেশন অফ গ্রস প্রফিট রেট, কি লিখছি? একটু কথা বলবেন। না। ক্যালকুলেশন অফ কি? গ্রস প্রফিট। আচ্ছা, গ্রস প্রফিট রেট বের করার সূত্র থার্ড ইয়ারে কি রেভিনিউ রিকগনিশন নামে একটা চ্যাপ্টার ছিল, সেখানে শিখছিলেন। রেভিনিউ জি ভাই। রিকগনিশন নামে একটা চ্যাপ্টার ছিল, সেখানে সেলস ইনস্টলমেন্ট অফ সেলস মেথড ছিল, সেইখানে গ্রস প্রফিটের রেট বের করার সূত্র ছিল যে আমরা শুধু গ্রস প্রফিটের রেট কেন, পৃথিবীর যে কোনো যদি প্রফিটের রেট বের করতে বলে সূত্র কি জানো তো? সেই প্রফিট ভাগ সেলস গুণ 100, তাই না? হ্যাঁ। যে প্রফিটের রেট বের করতে বলবে সেই প্রফিট ভাগ সেলস বাই। গুণ 100। তাহলে আমরা এখন কি বের করব ভাই বলেন? আরেকবার একটু কষ্ট করে বলবেন, এটা কল আসছিল, শুনতে পাইনি। সেটাই বলছি, দেখেন আপনি দেখেন শুনতে পেয়ে যাচ্ছেন। তাহলে কি বললাম, গ্রস প্রফিট রেট বের করব। তাহলে এই দেখেন সূত্রটা আমি এই যে লিখছি, গ্রস প্রফিট রেট সমান সমান গ্রস প্রফিট ভাগ সেলস গুণ 100।
তার মানে পৃথিবীর যে প্রফিট বলুক না কেন, যার রেট বের করতে বলুক না কেন, সেই প্রফিটটা প্রথমে আমি লিখবো, এবার তাকে ভাগ করব কি দ্বারা? সেলস দ্বারা। এবার গুণ দিব কত দ্বারা? 100 দ্বারা। 100 দ্বারা। তাহলে আমি প্রফিটের রেটটা পেয়ে যাব। এখন যদি বলতো নিট প্রফিটের রেট, তাহলে সূত্র কি হতো বলেন? নিট নিট প্রফিট প্রফিট বা বাই গ্রোস প্রফিট। সবাই কি ক্লিয়ার কথাটা? তাহলে আমরা যেহেতু গ্রস প্রফিট রেট বের করব, তাই আমি গ্রস প্রফিট রেটের সূত্র লিখছি। তাহলে বলেন এই সূত্রে মান বসাতে গেলে আমার কি কি মান লাগবে? গ্রস প্রফিট লাগবে, গ্রোস প্রফিটের মান লাগবে। আর লাগবে সেলস এর মান, তাই তো? হ্যাঁ হ্যাঁ। রাইট। এখন গ্রস প্রফিটটা বসাবো উপরে, নিচে বসাবো সেলস, গুণ দেবো 100 দ্বারা। এখন বলেন গ্রস প্রফিট বের করার সূত্র কি সেটা বলেন। এটা আমি প্রথমে একবার দেখাই আসছি। বলেন সূত্র কি? এই সূত্র থেকে বলেন। এই যে এই সূত্র, এইখান থেকে বলেন সূত্র কি হবে? গ্রস প্রফিট বের করার সূত্র কি হবে বলেন? এই সূত্র থেকে বলেন। প্রফিট সমান কস্ট মাইনাস সেলস মাইনাস কস্ট। এক্স্যাক্টলি, সেলস থেকে কস্ট মাইনাস করলে প্রফিট পাওয়া যায়, এটাই হলো সূত্র। তাহলে আমরা এই জায়গাটাই আমাদের অঙ্ক, এই যে জটিলতার কাজ শেষ, আর কোনো জটিলতার কোনো স্টেপ নাই। তাহলে আমরা বের করব মূলত গ্রস প্রফিট। এটা বের করার সূত্র হচ্ছে সেলস মাইনাস কস্ট। এই যে দেখেন এই ছকের মধ্যে তাকান, লিখছি এখানে সেলস, লিখছি, জি ভাই। হ্যাঁ ভাই। আর লেস এই যে কস্ট লিখছি, দেখেন সেলস মাইনাস কস্ট হ্যাঁ হ্যাঁ কস্ট। দিয়ে কি পেয়েছি? গ্রস প্রফিট পাইছি। হ্যাঁ তাই। হ্যাঁ এটাই হলো আমার বেসিক কথা এবং বেসিক সূত্র। তাহলে যদি এইটাই বেসিক কথা হয়, সেলসের টাকাটা কত আর কস্টের টাকাটা কত, আপনারা বলতেই পারেন ভাইয়া সেলস তো এই তিনজনের জন্য 3টা টাকা আছে, ওয়ার্কিং অনেক বের করে আনছি, এইটা তো যোগ করলে আমি সেলসের টাকা পেয়ে যাব, বলতে পারেন না আপনারা? হ্যাঁ ভাই। সবাই তো বলতে পারেন নাকি যে সেলস তো আমি প্রথমে বের করেই নিয়ে আসছি। আর কস্ট, কস্ট তো আমার অঙ্কে প্রথমে দেওয়াই আছে, 1 লাখ টাকা দেওয়া আছে না? টাকা। তাহলে তো সহজ হয়ে গেল। কিন্তু বিষয়টা তা না, বিষয়টা একটু জটিল আছে। জটিলটা কি? আমি এখানে কিনেছিলাম কত ইউনিট বলেন? 5400 ইউনিট। 5400 ইউনিট 1 লাখ টাকা দিয়ে, আমার সঙ্গে একমত হবেন কিন্তু। আর বিক্রি করছিলাম কত ইউনিট বলেন? এই তিনজনের ইউনিট যোগ করেন কত হয়? 4000 মনে হয় 5000 মনে হয় কত আছে? মানে সেম তো আর না, এটা বলেন সেম নাকি কম না বেশি আছে? 5436। কম বেশি আছে না? সেটা আপনি হ্যাঁ আছে। ডিপার্টমেন্ট এতে তাকালেই বুঝেন। এ কিনেছিল 1000 ইউনিট, বিক্রি 1020 ইউনিট, তাহলে কি সেম হলো? না। ডিপার্টমেন্ট বি না কিনেছিল 2000, বিক্রি করছে 1920 ইউনিট, সেম হলো না? 20 ইউনিট। ডিপার্টমেন্ট সি কিনছিল 2400 ইউনিট, না। বিক্রি করছে 2496 ইউনিট, সেম হলো না? তার মানে এই ইউনিটগুলো সেম না। তাহলে আমি এই বিক্রয় মূল্য থেকে আমি এই ক্রয় মূল্যটা বাদ দিলে যে প্রফিটটা বের হলো, সেটা কি আমার মানে অঙ্কের কোনো অ্যাকচুয়াল প্রফিটের ফিগার বেরোবে? এইটা না না বুঝতে বের গেলে হবে না। আপনাদের ছোট্ট একটা সিম্পল বাংলা অঙ্ক বুঝতে হবে। আমি মুখে মুখে বলবো, সেটা আপনারা শুনবেন এবং অ্যান্সার প্রত্যেকেই করবেন। বাংলা অঙ্ক, মনে করেন আপনি, শুনতেছেন তো সবাই? জি ভাই। মনে করেন আপনি 10টা মোবাইল ভাই ফোন শুনতে। কিনলেন 1000 টাকা করে। কয়টা মোবাইল ফোন কিনলেন? 10টা। 1000 টাকা করে। 10টা মোবাইল। 10,000 টাকা খরচ করে আপনি 10টা মোবাইল ফোন কিনলেন। এবার আপনি সেখান থেকে 7টা মোবাইল বিক্রি করলেন 1200 টাকা করে। কত করে? 1200 টাকা করে। আমার প্রশ্ন, এখানে লাভ বা লস কত টাকা হলো? এটা যদি বলতে পারেন, তাহলে অঙ্কের বিষয়টা আপনার শেষ। মানে আপনাকে আর বোঝানোই লাগবে না, শুধু আমি ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 10টা মোবাইল কিনছিলেন 1000 টাকা করে, 10,000 টাকা দিয়ে, 7টা বিক্রি করছেন 1200 টাকা করে, আপনার লাভ বা লস কত হলো? 10 আর 3 পাশে খাতা থাকলে 1600। খাতায় লিখেও করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখি 1400 টাকা।
কত টাকা? দেখি কত টাকা? 1400 টাকা। 1400 টাকা একজন বলল। আচ্ছা 1400 টাকা মুক্তা বলো কত একজন টাকা? বললো। আচ্ছা মুক্তা বলো। তন্নি একটু মিউট হও। তুমি একটু note করো। মুক্তা কত টাকা? হ্যাঁ, ঘোলাই যাচ্ছে, হচ্ছে না। গোলাই যাচ্ছে। আমার কথাটা বুঝছো? পার্থ কত টাকা বলো? হ্যাঁ, 1600। 1600 টাকা। দীপু, এই 1600 টাকা লাভ না লস? দেখছো? দীপু বলো। ভাই লাভ হয়েছে কিন্তু কত- অ্যাকচুয়াল ফিগার বাঙালি, আরো তোমরা জেন জি দাবি করতেছো, তাহলে হবে? নীলা, নীলা বলতে পারবেন? নীলা বলতে পারবেন? ভাইয়া আমি তো মনে করি যে যেই 3000 টাকা বিক্রি হয় নাই ওটা তো আমার লাভ লসের ভিতরে না, ওটা তো স্টকে রইছে, তাই সেটা না? আপনি, সেটা আপনি হিসাব করেন, হিসাব করে আমাকে বলেন তাহলে কত টাকা লাভ বা লস সেটা আমাকে বলেন, ফিগারটা বলে হচ্ছে। 1400 টাকা লাভ হইলো, ওই যে 1400 টাকা বিক্রি লাভ করছি হয়েছে। 7000। 1400 টাকা। আচ্ছা এবার আসি, আচ্ছা এবার আহ, কৃষ্ণা বলেন জি ভাইয়া। কত টাকা লাভ বা লস? দেখেন আমি কিন্তু সিম্পল একটা অঙ্ক ধরছি। আপনারা ফোর্থ ইয়ার পড়তেছেন, দুদিন পরে সবাই চাকরির পরীক্ষা দিবেন। এই যে প্রাইমারির চাকরিতে ঢুকলো সবাই, সবাই যখন অ্যাপ্লিকেশন করছে দেখছে যে এটা 13তম গ্রেড, ঠিক আছে? সব কন্ডিশনে ঢুকছি, ঢুকে এখন আমি আন্দোলন করতেছি আমাকে 10ম গ্রেড দিতে হবে, ঠিক আছে? তখন অ্যাপ্লাই করছিলাম তখন কিন্তু ঠিকই আছে, তাই না? তো দুদিন পরে ভাইয়া চাকরিতে কোনটা ঢুকবেন, এই জন্য সব তো জেনে শুনে আমি ঢুকবেন, হ্যাঁ, যাতে পরে আন্দোলন করা না লাগে। যাই হোক, তো আপনারা চাকরির জন্য দুদিন পরে প্রতিযোগিতা করবেন, বলেন সিম্পল একটা অঙ্ক। আমি কিন্তু আপনাদের থেকে উত্তর চাচ্ছিলাম যাতে আমার বোঝাতে সুবিধা হয় বা আপনাদেরও বুঝতে সুবিধা হয়। ভাইয়া আমি লিপ নিয়েছিলাম সেই জন্য বুঝতে পারিনি, আরেকবার একটু বলেন কোনটা। বলছি, মনে করেন আপনি 10টা মোবাইল কিনছেন 1000 টাকা করে, ঠিক আছে, 10,000 টাকা দিয়ে। জি সেখান ভাইয়া। থেকে আপনি 7টা মোবাইল বিক্রি করছেন 1200 টাকা করে। আপনার লাভ বা লস কত টাকা? ও আচ্ছা এবার আসি নীলা, নীলা বলেন তো কত টাকা লাভ লস করলেন? তারপর রাশা বলেন। আপনারা কথা বলবেন, ক্লাসে কথা বলবেন, সমস্যা নেই। বলেন নীলা, লাভ বা লস কত টাকা? 1 মিনিট ভাইয়া বলছি। আমি তো ভাইয়া অনেক। 1600 টাকা। 1600 টাকা লাভ না লস? ভাইয়া 1600 টাকা লস। 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 আচ্ছা তারপরে আসি, রাশা বলেন, সোহেলি বলেন, সবাই বলবেন, কথা বলবেন। তো ভাইয়া পার্থ লিঙ্ক শেষ হয়ে গেলে লিঙ্ক দিবা। হ্যাঁ কত টাকা বলেন, লাভ লস কত টাকা? 1600। দেখেন একটা অঙ্ক যদি আপনি চাকরি পরীক্ষা করতে চান, এই যেটুকু দিয়েছি মাত্র 20 সেকেন্ড সময় পাবেন, মাত্র 20 সেকেন্ড। আর আমি কিন্তু 5 মিনিট ধরেই একটা প্রশ্ন করছি, উত্তর দিতে পারেন নাই, তার মানে কি হলো? চাকরির জন্য পরীক্ষা দিতে গেলে আরো অনেক বেশি সিনসিয়ার হতে হবে। ভালো। হ্যাঁ হ্যাঁ। জি ভাই। আচ্ছা উত্তরটা আমি বলবো, বুঝায়ে বলবো, লিঙ্ক প্রায় শেষ তো এই জন্য বলতেছি না, ওইটা বুঝায়ে বলবো, লিঙ্ক শেষে গেলে লিঙ্কটা দিবেন। তাহলে রাশায় অ্যান্সার বলছেন? আর সোহেলি আপনারা কি আছেন?